বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শামিন আক্তার, প্রভাষক ইতিহাস, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমি ডিগ্রি প্রথম বর্ষের পাঠদান করব বাংলার ইতিহাস। বাংলার ইতিহাস আজকে তোমাদের আমি প্রথম অধ্যায় পাঠদান করতে যাচ্ছি। প্রথম অধ্যায়ে দেখো, এর আগে আমি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের আলোচনা করব রচনামূলক প্রশ্ন। তো রচনামূলক প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব। সবাই তোমরা জয়েন করে ফেলো, একে করে সবাই জয়েন করে ফেলো। ক্লাস শুরু করার আগেই তোমরা জয়েন করে ফেলো। ক্লাসটা আজকে দেখো, তোমাদের সবাইকে ক্লাসগুলো করতে হবে। ক্লাসগুলো দেখো, এই ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসগুলো কিন্তু খুবই তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ক্লাস। তো আজকে আমি তোমাদের যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রচনামূলক প্রশ্ন। প্রাচীন বাংলা আর্থ সামাজিকের অবস্থান বিবরণ দাও। দেখো, প্রাচীন বাংলা আর্থ সামাজিকের অবস্থান বিবরণ। তো এখানে যে প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করছি তার মধ্যে কিন্তু এখানে দেখো যে ভূমিকা, প্রথমে তোমাদের কি করতে হবে, এই ভূমিকা নিয়ে আলোচনা করতে হবে। এখানে দেখো যে প্রাচীনকাল থেকে যে বাংলার প্রকৃতির সৌন্দর্য একটি আপার লীলাভূমি। অসংখ্য নদী, অসংখ্য নদী নালা, খাল বিল, মাঠ ঘাট, পথ প্রান্ত প্রভৃতি মিলেই সৃষ্টি হয়েছে যে এক অপরূপ সৌন্দর্য লীলাভূমি। প্রাচীনকাল থেকে এই বাংলায় ছিল কৃষি নির্ভর। তাহলে কি, প্রাচীনকাল থেকে কিন্তু এই বাংলায় কিন্তু কৃষি নির্ভর ছিল। তাই বাংলা আর্থসামাজিক অবস্থান ক্ষেত্রে কৃষির অবদান ছিল কি অপরিসীম। বিভিন্ন কৃষিজাত দ্রব্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের শিল্প কারখানা, নানাবিধ প্রতিষ্ঠা, ব্যবসা বাণিজ্য। তাই বলা যায় যে এই প্রাচীনকাল থেকে বাংলার আর্থ সামাজিকের অবস্থান ছিল সচ্ছল ও সমৃদ্ধশীল। তাহলে কি, এই সময় যে প্রাচীনকাল থেকে কিন্তু এই বাংলার যে সৌন্দর্য, এটা কিন্তু অপরূপ ছিল লীলাভূমি। তো এখানে কিন্তু অসংখ্য কি ছিল, নদী নালা ছিল, খাল বিল ছিল, মাঠ ঘাট ছিল এবং প্রভৃতি মিলেই কিন্তু সৃষ্টি হয়েছে যে অপরূপ সৌন্দর্য, তখন এখানকার লীলাভূমি। তো প্রগতি কাল থেকে যে বাংলার তখন কি ছিল, কৃষি নির্ভর ছিল। তাই বাংলার যে আর্থসামাজিক অবস্থান ক্ষেত্রে কৃষির অবদান কি ছিল, অপরিসীম ছিল। তো বিভিন্ন কৃষিজাত দ্রব্যকে কেন্দ্র করে তখন গড়ে উঠেছে বিভিন্ন শিল্প কারখানা, বিভিন্ন নানাবিধ ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান। তাই তারা প্রাচীনকাল থেকে এই আর্থসামাজিক অবস্থান কি ছিল, সচ্ছল ও সমৃদ্ধশালী ছিল। তাহলে দেখো, আমরা ভূমিকাটা কিন্তু এভাবে কিন্তু পেয়েছি। এখন এখানে বলা হয়েছে কি, দেখো একটু খেয়াল করো, এখানে কিন্তু বলা হয়েছে যে প্রাচীন বাংলা আর্থসামাজিকের অবস্থান। তাহলে আর্থসামাজিক অবস্থানটা কেমন ছিল। এখন দেখো, এই আর্থসামাজিক অবস্থান ক নম্বরে যে পয়েন্টটা তোমরা একটু খেয়াল করো স্ক্রিনে, যে প্রাচীন বাংলা অর্থনৈতিক অবস্থান। এই প্রাচীন বাংলার যে অর্থনৈতিক অবস্থানের মধ্যে কি কি আছে, কৃষি অবস্থান আর কি ছিল, হ্যাঁ কৃষি অবস্থান। যে প্রাচীন বাংলার যে আর্থসামাজিক অবস্থান ছিল তার মধ্যে কি ছিল, কৃষি অবদানটা কি ছিল, এটা একটু খেয়াল করো যে কৃষি অবস্থানটা। এখন দেখো, প্রাচীন বাংলা যে অর্থনৈতিক ব্যবস্থা প্রাণ ছিল কি, কৃষি। তাহলে ওই সময় ওদের প্রাণ কি ছিল, কৃষি ছিল। এখন দেখো, এই মূলত কৃষকের ঘিরে প্রাচীন বাংলার যে অর্থনৈতিক ছিল কি সচ্ছল। এ সময় বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হতো এবং এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ধান, পাট, আখ, তুলা
ডাল প্রভৃতি ছিল প্রাচীন বাংলা উৎপন্ন ফসলের মধ্যে অন্যতম। এছাড়া বিভিন্ন ধরনের ফল প্রাচীন বাংলা উৎপন্ন হতো। এখন সময়ে সমস্ত জমির মালিক ছিল কে? রাজারা। সমস্ত জমির মালিক কিন্তু কে ছিলেন? রাজারা ছিলেন। তখন তাই কৃষক রাজারা জমিতে চাষ করে উৎপন্ন ফসলে একটি নির্দিষ্ট পরিমাণে রাজার রাজার যে কোষাগারে জমা দিত। তখন সমস্ত কিছু কি করতো? রাজাদের কোষাগারে নিয়ে জমা দিত। তখন তাই কৃষকের রাজারা জমিতে চাষ করে উৎপন্ন ফসল একটা নির্দিষ্ট পরিমাণে রাজার কোষাগারে জমা দিতে হতো। তখন কৃষকেরা যে জমিতে ফসল ফলানো হতো তার নির্দিষ্ট কিছু ফসল কি করা হয়েছে? রাজাদেরকে কোষাগারে কৃষকদের জমা দিতে হয়েছে। তখন এই কৃষকেরা তখন কি করেছে? কৃষকদের যে উন্নতি প্রাচীন বাংলা অর্থনৈতিক সমৃদ্ধ পরিচয় বহন করেছে। তাহলে কৃষকদের অবস্থানটা কিন্তু আমরা দেখলাম যে কৃষকরা কি করেছে? প্রচুর পরিমাণে অর্থ ফসল উৎপাদন করেছে এবং ওখান থেকে কিন্তু তাদের কিন্তু আবার কি করা হয়েছে? অর্ধেকের বেশিটুকু কি করা হয়েছে? তাদের কি জমিতে ফসলগুলো আবার রাজাদেরকে কোষাগারে জমা দিতে হয়েছে। তারপর দেখো শিল্প 2 নম্বরের পয়েন্টে আসো। 2 নম্বর পয়েন্টটা দেখো শিল্প। প্রাচীন বাংলার যে অর্থনৈতিক ব্যবস্থা আরেকটি গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে কি? শিল্প। কৌটল অর্থশাস্ত্রের উল্লিখিত রয়েছে যে এই সময় বাংলা উন্নত মানের তুলা উৎপাদিত হতো। এই তুলা থেকে মিহি সুতা কাপড় প্রস্তুত করা হতো। এই সময় বাংলা এক প্রকার কাপাস কাপড় তৈরি হতো যা বাংলার বাইরে রপ্তানি হতো। তাহলে দেখো কাপাস নামক যে বাংলা তুলা উৎপন্ন হতো তা বাইরে এটা কি করা হয়েছে? রপ্তানি করা হয়েছে। এই সময় বাংলার বেশ কয়েকটি কুটির শিল্প উল্লিখিত পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বস্ত্র শিল্প, ধাতু শিল্প, চর্ম শিল্প প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য ছিল। এই সময় লোহা দিয়ে কর্মকার বিভিন্ন ধরনের হাতুড়ি তৈরি করতো। এই কর্মকাররা কি করেছে? বিভিন্ন ধরনের হাতুড়ি তৈরি করতো। তখন দা, কাস্তে, কোদাল, কুড়াল এবং শাবল প্রভৃতি। এছাড়া বাংলা প্রচুর আখ উৎপাদনের জন্য প্রচুর বাংলা চিনি শিল্পর জন্য বিখ্যাত ছিল। প্রচুর তখন কি করা হয়েছে? আখ উৎপাদন হয়েছে এবং এই আখের জন্য তখন চিনি উৎপাদন বিখ্যাত ছিল। তাহলে এই শিল্পগুলো আমরা এখানে দেখতে পেলাম। এখন দেখো 3 নম্বরের যে পয়েন্টটা বাণিজ্য। 3 নম্বর পয়েন্টটা দেখো বাণিজ্য। দেখো প্রাচীন বাংলা ছিল কি? ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। প্রাচীন বাংলা ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। এই সময় 2 ধরনের বাণিজ্য প্রচলন ছিল। নিম্নে উল্লেখিত এই 2 ধরনের যে বাণিজ্য ছিল, এই 2 ধরনের বাণিজ্যগুলো এখন আমরা দেখব। দেখো এই যে প্রাচীন বাংলায় কিন্তু কি ছিল? ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। এই সময় 2 ধরনের বাণিজ্য প্রচলন ছিল। এই 2 ধরনের যে বাণিজ্য গুলা ছিল তার মধ্যে কি ছিল? একটি ছিল অভ্যন্তরীণ বাণিজ্য আর বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্যটা আমরা দেখব যে অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে কি আছে? অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে আছে যে বাংলার ছিল নদীমাতৃক একটি দেশ। বাংলা কি ছিল? একটা নদীমাতৃক দেশ ছিল। তাই তারা কি করেছে? নৌপথে বাণিজ্যর ব্যাপারে প্রসার ঘটিয়েছিল প্রাচীনকালে। বাণিজ্যের সময় তখন তারা প্রসার ঘটিয়েছিল। বাণিজ্য ব্যবসা বাণিজ্য প্রসার ঘটেছে প্রাচীনকালে। তখন এই নদী পথের আমদানি রপ্তানি সুবিধা হওয়া এবং তুলনামূলকভাবে যে পরিবহন ব্যয় কম হয়, তখন এই নৌপথে কেন্দ্র করে বাংলার যে অভ্যন্তরীণ যে বাণিজ্য ব্যাপকভাবে প্রসার লাভ করেছিল। তো এই অভ্যন্তরীণ যে বাণিজ্য কেন্দ্র করে বাংলার গ্রামগুলো তখন হয়ে উঠেছিল কি? সমৃদ্ধশালী। তখন যে অভ্যন্তরীণ যে বাণিজ্য, তখন বাংলা নদীমাতৃক একটি দেশ, তখন নদীমাতৃক দেশ হিসেবে নৌপথে বাণিজ্য ব্যাপক প্রসার ঘটেছিল প্রাচীনকালে।
নদীপথে তারা কি করেছে, আমদানি রপ্তানি করেছে। তোমার ব্যয় কম হয়, নদীপথে কেন্দ্র করে তখন তারা বাংলা বাণিজ্য প্রসার লাভ করেছে, এবং অভ্যন্তরীণ বাণিজ্য কেন্দ্র করে তারা গ্রামগুলোকে ব্যবসা বাণিজ্য সমৃদ্ধশালী করে তুলেছিল। এখন বৈদেশিক বাণিজ্য, বৈদেশিক বাণিজ্যটা কেমন ছিল? দেখো, বৈদেশিক বাণিজ্য, অভ্যন্তরিক ও বাণিজ্যের পাশাপাশি বৈদেশিক বাণিজ্য ক্ষেত্রে প্রাচীনকালে বাংলার বেশ উন্নতি লাভ করেছিল। জলপথ, স্থলপথ উভয় পথে বহির্দেশের সাথে বাণিজ্য যোগাযোগ ব্যবস্থার সুবিধা থাকায় বাংলার বৈদেশিক বাণিজ্য ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি লাভ করেন। এই সময় জলপথের সম্পর্কে গড়ে উঠেছে সিংহল, ব্রাহ্মদেশ ও ব্রহ্মা, চীন, মালয়, সামদেশ, সুমাত্র, আরব দেশে প্রভৃতি দেশের সাথে বাণিজ্য সম্পর্ক গড়ে ওঠে, এবং স্থলপথে নেপাল, তিব্বত সহ মধ্য এশিয়া প্রভৃতি দেশের সাথে বাণিজ্য সম্পর্ক গড়ে ওঠে। এর ফলে বাংলা অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক সমৃদ্ধ লাভ করেছে। এটা ছিল কি বাণিজ্যিক, বৈদেশিক বাণিজ্যিক। তাহলে আমরা আরেকটা পয়েন্টে, এখন আমরা নিচের পয়েন্টে আমরা যাব, সেটা হচ্ছে সামাজিক অবস্থান। দেখো, খ নম্বরে আসছে সামাজিক অবস্থান। প্রাচীন বাংলা অর্থনৈতিক ক্ষেত্রে যে রকম সমৃদ্ধ লাভ করেছে, সামাজিক ক্ষেত্রেও এই রকমের সমৃদ্ধ লাভ করেছে। তো এই সামাজিক অবস্থান সম্পর্কে আমি নিচে আলোচনা করছি। দেখো, এর মধ্যে আছে এক নম্বরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে নারীর মর্যাদা। এক নম্বর পয়েন্ট দেখো, নারীর মর্যাদা। প্রাচীন বাংলা মেয়েদের সম্পর্কে বয়স্কায়ন ও তাদেরকে মৃদভাষী ও কমলাঙ্গী ও অনুরাগবর্তী বলে উল্লেখিত করেছে। এই সময় পর্দা প্রথা প্রচলন ছিল। বিধবা বিধবা নারী অপুত্র স্বামীর সম্পত্তি মালিক হতেন। বিধবা যে নারী অপুত্র অপুত্র স্বামীর সম্পত্তি মালিক হতেন। এই সময় সতীদাহ প্রথা প্রচলন ছিল। সতীদাহ প্রথা কিন্তু এই সময় প্রচলন ছিল। পুরুষদের মধ্যে বহু বিবাহ প্রচলন ছিল, কিন্তু মেয়েদের ক্ষেত্রে তা নিষিদ্ধ ছিল। পুরুষদের ক্ষেত্রে বহু প্রচলন ছিল, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটা কি ছিল? নিষিদ্ধ ছিল, নারীদের মর্যাদা। তাহলে এখানে কিন্তু নারীদের মর্যাদা সম্পর্কে তোমাদের একটু আলোচনা করে তোমাদের বললাম। 2 নম্বরের যে পয়েন্টটা, এটা দেখো, শিক্ষা ব্যবস্থা। এই সময় নারীদের কিরকম শিক্ষা ব্যবস্থা ছিল, এই শিক্ষা ব্যবস্থাটা দেখো। শিক্ষা ক্ষেত্রে বাংলার ছিল বেশ অগ্রগতি ও সম্পূর্ণ। এই সময় পাঠ্যসূচি হিসেবে বিভিন্ন শাস্ত্রসমূহ অন্তর্ভুক্ত ছিল। এদেরকে মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেদ, মীমাংসা, ধর্মশাস্ত্র, পুরাণ, রামায়ণ, মহাভারত, অর্থশাস্ত্র, গণিত, গণিত ভুক্ত ছিল। অর্থশাস্ত্র, গণিত, জ্যোতিষশাস্ত্র, তর্কশাস্ত্র প্রভৃতি কিন্তু এখানে উল্লেখযোগ্য ছিল। যেমন বেদ, মীমাংসা, ধর্মশাস্ত্র, পুরাণ, রামায়ণ, মহাভারত, অর্থশাস্ত্র, গণিত শাস্ত্র ও তর্কশাস্ত্র প্রভৃতি উল্লেখযোগ্য ছিল। এছাড়া এই সময় ও বৌদ্ধ, জৈন ধর্মের গ্রন্থসমূহ পঠিত হতো। তাহলে এই শিক্ষা ব্যবস্থাটা আমরা দেখলাম। এখন 3 নম্বরে যে পয়েন্টটা আমরা দেখব সেটা হচ্ছে কৌলন কথা। 3 নম্বর পয়েন্ট। দেখো, আমি তোমাদের কিন্তু একটু একটু করে বলে দিচ্ছি, একটু একটু করে কিন্তু আমি তোমাদের সহজভাবে বলার চেষ্টা করছি, যেন তোমরা সহজেই যেন আমার প্রশ্নগুলো যেন বুঝতে পারো, সহজেই যেন তোমরা প্রশ্নগুলো নিয়ে লিখতে পারো।
এর জন্য আমি তোমাদের একটু একটু করে সহজ করে বলার চেষ্টা করছি। এখন দেখো 3 নম্বর পয়েন্টে আসো। কলনো প্রথা। প্রাচীন বাংলার বিভিন্ন জাতি বর্ণের লোক বসবাস করতেন। তাই এদের মধ্যে প্রচলিত ছিল জাতি ও বর্ণভেদের প্রথা। এ সময় ব্রাহ্ম, বৈষম্য, শূদ্র, ক্ষত্রিয় এই 4টি সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ছিল কলনো প্রথা। বিশেষ করে বলাল সেন শাসন আমলে এই কলনো প্রথা প্রসার ও প্রভাব লক্ষ্য করা যায়। তাহলে এখানে কিন্তু আমরা কিন্তু দেখলাম যে প্রাচীনকালে যে বাংলা বিভিন্ন জাতি লোক এখানে বসবাস করতেন, তাদের মধ্যে যে প্রচলিত ছিল জাতি বর্ণভেদের প্রথা, বর্ণবাদের প্রথা ছিল। এই সময় ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয় এই 4টি কিন্তু তখন কি ছিল এই সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ছিল এবং কলনো প্রথা ছিল। বিভিন্ন তোমার বিশেষ করে তোমার যে বল্লল সেনের আমলে তখন এই কলনো প্রথা প্রসার প্রভাব লক্ষ্য করা গিয়েছে। তো এখন দেখো এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। এখন আমরা আর পরবর্তীতে পয়েন্টে আমরা যাব। 4 নম্বর পয়েন্ট একটু খেয়াল করো। দেখো বিনোদন 4 নম্বরে যে বিনোদনটা দেখো, বিনোদন বা আমোদ প্রমোদের ক্ষেত্রে প্রাচীন বাংলা জনগণ ছিল বেশ উচ্ছ্বাসী। তাহলে দেখো এই বিনোদনে তারা কি ছিল, আমোদ প্রমোদের ক্ষেত্রে প্রাচীন বাংলা জনগণ ছিল কি বেশ উচ্ছ্বাসী ছিল। তো এ সময় তারা আনন্দ ফুর্তি করার জন্য তখন তারা কি করেছে বিভিন্ন ধরনের খেলাধুলা ব্যবস্থা করতো। ধরো ওই সময় তারা মানুষরা কি করেছে আমোদ আনন্দ ফুর্তি করতে বেশি পছন্দ করতো। তখন দেখা যেত তখন তারা কি করেছে এই আনন্দ ফুর্তির জন্য তারা খেলাধুলার বিনোদনটা রেখেছিল। তখন ওই সময় তারা কি করেছে ধরো নৌকা বাইচ, কৌতুক প্রতিযোগিতা তো প্রভৃতি আয়োজন করা হতো। তখন ওই সময় কি করা হয়েছে নৌকা বাইচের ব্যবস্থা ছিল, কৌতুকের ব্যবস্থা ছিল। তো কৌতুক নৌকা বাইচের ব্যবস্থা তখন ওই সময় আয়োজন করা হতো। এই সময় ধরো বিভিন্ন যে বাদ্যযন্ত্র উল্লেখিত পাওয়া যায়, বাদ্যযন্ত্র উল্লেখিত পাওয়া গিয়েছে, যেমন পাহাড়পুর প্রাপ্ত লিপিতে যথা বীণা, বাঁশি ও মৃদঙ্গ ও করতা, রাগ, ঢোল প্রভৃতি এই সময় নারীদের মধ্যে উদ্যান ও রচনা, জলক্রিয়া প্রভৃতি আমোদের প্রচলন ছিল। তাহলে দেখো বিনোদন তারা কিন্তু আমোদ প্রমোদ মানে আনন্দ বিনোদন করতেই কিন্তু তারা ওই সময় কি করেছে খুব পছন্দ করতো। ওই সময় দেখো এই জন্য তারা কি করেছে নৌকা বাইচের ব্যবস্থা রেখেছিল, তোমার কৌতুকের ব্যবস্থা ছিল। ওই সময় তারা কি করেছে ঢাক ঢোল এই সময় তারা বাজাতো। বিভিন্ন সময় নারীদের মধ্যে উদ্যান রচনা, জলক্রিয়া প্রভৃতি আমোদ প্রচলন ছিল। তাহলে দেখো বিনোদনের ক্ষেত্রে কিন্তু আমরা এভাবে কিন্তু দেখলাম। তাহলে দেখো এই বিষয়গুলো কিন্তু আমি একদম সহজ ভাষা দিয়ে সহজভাবে কিন্তু বলার চেষ্টা করছি যেন তোমরা সহজেই যেন তোমরা যেন বুঝতে পারো এবং সহজেই যেন তোমরা লিখতে পারো। তাহলে বিনোদনটা কিন্তু এখান থেকে কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু বুঝে ফেললাম। এখন পরবর্তী যে পয়েন্টটা এটা একটু খেয়াল করো। আবাসস্থল, আবাসস্থলটা দেখো দেখো এই সময় তারা অধিকাংশ গ্রামে বসবাস করতেন। আবাসস্থল যেটা ছিল
ওই সময় কিন্তু শহরবাসী কিন্তু বেশি ছিল না, তারা গ্রামবাসী কিন্তু বেশি ছিল। তারা কি করছে, গ্রামে বেশিরভাগ লোকজন তখন বসবাস করত। এবং আর এসব গ্রামে বেশিরভাগই গড়ে উঠেছে নদীর কাছে, এবং গ্রামে যে বসবাস করতো ওই বসত বাড়িগুলো গড়ে উঠেছে বেশিরভাগই নদীর কাছে। তো কারণ নদীপথে যোগাযোগ ব্যবস্থা ছিল সহজ, এবং নদীপথে ওই সময় কি করেছে, যোগাযোগ ব্যবস্থা কিন্তু সহজ ছিল। নদীপথে তারা কি করেছে, এক স্থান থেকে আরেক স্থানে যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ করেছে, এবং এক স্থান থেকে আরেক স্থানে তারা নৌপথে তাদেরকে চলাচল করেছে। এছাড়া এ সময় অনেক শহরও তারা কি করেছে, গড়ে উঠেছে। যেমন রামাবতী শহরে বর্ণনায় ও স্বর্ণময় বিশাল অট্টালিকা ও শহরের চাকচিকাময় জীবনের পরিচয় পাওয়া যায়। তাহলে দেখো, আবাসনটা আমরা কিন্তু এভাবে দেখেছি যে তারা বেশিরভাগই লোকজন তারা কি করেছে, গ্রামে বসবাস করেছে। এবং আর এই গ্রামে বসবাস করে গড়ে উঠেছে, এবং তাদের কি বসত বাড়ি কিন্তু গড়ে উঠেছে প্রায় নদীর তীরবর্তী এলাকায়। কিন্তু কারণ তারা কি করেছে, নদীর পথে তারা যাতায়াত করেছে, যোগাযোগ এক স্থান থেকে আরেক স্থানে যোগাযোগ করে ব্যবস্থা গড়ে তুলেছে এই নদী পথে। এর জন্য তারা কি করেছে, নদীর পথেই বেশিরভাগ তাদেরকে আবাসস্থলটা গড়ে উঠেছে। তাহলে দেখো, এই আবাসন স্থলটা আমরা দেখলাম। এখন আমরা চলে যাব খাদ্য। এখন খাদ্যটা খেয়াল করো, ওই সময় খাদ্যর অবস্থানটা কেমন ছিল, খাদ্যটা কেমন ছিল। এখন এটি আমাদের অবস্থান, কি কি খাদ্য ছিল, তারা কি কি খাবারগুলো খেত, এটা অবশ্যই আমাদের জানার একটা আগ্রহ কিন্তু জাগে, তাই না? ওই সময় তাদেরকে খাবারগুলো কি ছিলেন। দেখো, প্রাচীন বাঙালিদের যে প্রধান খাদ্যের তালিকা ছিলেন কি, প্রাচীন বাংলার মানুষেরা তখন তাদের প্রধান খাদ্যের তালিকা রেখেছিল ভাত, মাছ, মাংস, শাকসবজি, দুধ, ফলমূল প্রভৃতি ছিল এই সময়কালে মানুষের প্রধান খাদ্য। এছাড়া এ সময় মাদক জাতীয় খাদ্যদ্রব্য উল্লেখিত পাওয়া যায়। এর মধ্যে ছিল কি, মদ ছিল উল্লেখযোগ্য। দেখো, ওই সময় তাদেরকে প্রধান যে খাবারগুলো ছিল ভাত, মাছ, তোমার মাংস, শাকসবজি, ফলমূল, দুধ প্রভৃতি, এই সমস্ত জিনিসই কিন্তু তাদের মানুষের প্রধান খাদ্য ছিল। এবং এছাড়া তারা যে খাদ্যগুলো গ্রহণ করতো, এবং তাদেরকে মধ্যে যে মাদক জাতীয় কিছু তারা ছিল, তাদের মধ্যে ছিল মদ, কিন্তু তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন। এই জিনিসগুলো তাদের খাদ্যের তালিকা ছিলেন। তাহলে খাদ্যগুলো আমরা দেখতে পেলাম। এখন আমরা পরবর্তীতে পয়েন্টে আমরা যাব। দেখো, 7 নম্বর পয়েন্টটা খেয়াল করো, নৈতিক জীবন। 7 নম্বর পয়েন্ট, নৈতিক জীবন। এই প্রাচীন বাংলার মানুষের মধ্যে তখন যে নৈতিক জীবন বোধের এক বিশেষ পরিচয় পাওয়া যায়। তারা সত্য, নোচ, দয়া, দান প্রভৃতি সৎ কর্মের জন্য তাদেরকে মহিমাকৃত করা হতো। আবার কেউ অন্যের অনির্দিষ্ট করলেও তাদেরকে জন্য শান্তির ব্যবস্থা করা হতো। তাহলে দেখো, নৈতিক যে জীবনটা আমরা দেখলাম, যে প্রাচীন বাংলা মানুষের মধ্যে নৈতিক জীবনের বোধের এক বিশেষ পরিচয় পাওয়া গিয়েছে। তারা এই সত্য, নৌচ, দয়া, দান প্রভৃতি সৎকর্মের জন্য তাদেরকে মহিমাকৃত করা হতো। আবার কেউ অন্যের অনির্দিষ্ট করলেও তাদেরকে অন্য শাস্তির ব্যবস্থা করা হতো। তাহলে নৈতিক জীবনটা দেখো। এখন দেখো, উপসংখ্যাটা নিয়ে আলোচনা করছে। এখানে দেখো, প্রাচীন বাংলা ছিল কি, অর্থনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধশালী দেশ। প্রাচীন বাংলা অর্থনৈতিক দিক থেকে কিন্তু সমৃদ্ধশালী ছিল।
যারা বাণিজ্যিক সম্পর্কে বহির্দেশের পর্যন্ত পৌঁছে বিশেষ খাদ্য লাভ করেছিলেন। এছাড়া প্রাচীন বাংলা সামাজিক অবস্থা যে চিত্রে আমরা বিভিন্ন উৎস থেকে জানতে পারি এবং ওপরে উল্লিখিত আলোচনা হতে এটাই প্রতীয়মান হয় যে যে প্রাচীন বাংলা সমাজ ব্যবস্থা ছিল একটি সুপরিকল্পিত সমাজ ব্যবস্থা। সুতরাং বলা যায় যে প্রাচীন বাংলা আর্থ-সামাজিক অবস্থা ছিল অনেক উন্নত। তাহলে কি এই প্রাচীন বাংলার যে অর্থনৈতিক ব্যবস্থা এক অতি সমৃদ্ধশালী ছিল। তাদেরকে যে বাণিজ্যিক সম্পর্ক বহির্দেশের পর্যন্ত পৌঁছে বিশেষ খ্যাতি অর্জন লাভ করেছে। এছাড়া প্রাচীন বাংলার যে সামাজিক অবস্থা যে চিত্রে আমরা বিভিন্ন উৎস থেকে জানতে পারি তার মধ্যে উল্লেখযোগ্য ও আলোচনা হতে এটি প্রতীয়মান হতো। হয় যা প্রাচীন বাংলার যে সামাজিক ব্যবস্থা ছিল একটি সুপরিকল্পিত সমাজ ব্যবস্থা। সুতরাং বলা যায় যে যে প্রাচীন বাংলার যে অর্থনৈতিক ব্যবস্থা ছিল এটি উন্নত। তাহলে দেখো আমরা এখান থেকে কিন্তু অনেক কিছু কিন্তু আমাদের কিন্তু শিক্ষণীয় কিন্তু আছে। অনেক কিছুই কিন্তু আমরা এখান থেকে কিন্তু শিখতে পেলাম, তাই না? এখন এই জিনিসগুলো আমাদের কিন্তু খুবই সুন্দরভাবে আমাদের করতে হবে। দেখো তোমাদের এই কোর্সটা কিন্তু খুবই ছোট ছোট প্রশ্ন, বেশি বড় বড় কিন্তু প্রশ্নগুলো না, যা সহজেই কিন্তু মনে রাখার মতো। যে খুব যে মানে খুব যে বড় প্রশ্ন তা কিন্তু না, তাই না? তো এই জিনিসগুলো তোমরা সবাই সুন্দর করে মনে রাখবে এবং সুন্দরভাবে তোমরা পড়ে সুন্দরভাবে মনে রেখে তোমরা ওইভাবে লেখার চেষ্টা করবে। তো আমি যতটুকু সম্ভব তোমাদের কিন্তু এভাবেই তোমাদের কিন্তু পড়ানোর চেষ্টা করছি যে তোমরা যেন সহজেই যেন মনে রাখতে পারো এবং সহজেই যেন তোমরা সুন্দরভাবে লিখতে পারো। এর জন্য আমি তোমাদের এই বিষয়টা নিয়ে এভাবে তোমাদের আমি আলোচনা করছি যে তোমাদের জন্য কঠিন যেন না হয়, যেন সহজেই তোমরা প্রশ্নগুলো সহজেই যেন তোমরা নিজে তোমরা যেন অ্যানালাইসিস করে যেন তোমরা সুন্দর করে যেন লিখতে পারো। তো যাই হোক, তোমরা যেহেতু তোমাদের আমি একটা রচনামূলক প্রশ্ন এখানে কিন্তু 10 করে নাম্বার, এই প্রশ্নটা কিন্তু 10 করে, হ্যাঁ তোমাদের এটা রচনামূলক প্রশ্ন আমি পড়াচ্ছি 10 করে নাম্বার। এই 10 নাম্বারের জন্য তোমাদের কিন্তু অনেক কিছু কিন্তু তোমাদের কিন্তু লিখতে হচ্ছে। তো এই 10 নাম্বারের জন্য কিন্তু তোমাদের কিন্তু একদম শর্ট করে কিন্তু লিখলে কিন্তু হবে না, ঠিক আছে? তো তোমাদের এই 10 নাম্বারের জন্য তোমাদের এই প্রশ্নটা তোমরা যতটুকু পারো তোমরা আরো সুন্দর করে গুছিয়ে লেখার চেষ্টা করবে। তোমাদের জাস্ট আমি তোমাদের একটু ধারণা দিয়ে দিলাম যে তোমরা এইভাবে প্রশ্নগুলো লিখতে পারো এবং পরীক্ষা আসলে তোমরা এইভাবে তোমরা অ্যান্সার যেন করতে পারো। আমি তোমাদের এটুকু জাস্ট ধারণা তোমাদের দিয়ে দিলাম। এখন তোমরা যদি ইচ্ছে করো যে না তোমরা আরো কিছু পয়েন্ট দেবে, আরো কিছু তথ্য দেবে, তোমরা দিতে পারো। আরো যদি বেশি তথ্য দিয়ে সুন্দর করে আরো যদি সুন্দর করে লিখতে চাও কোনো সমস্যা নেই, তোমরা লিখতে পারো। তো আমি আবারও তোমাদের আবার শিরোনামগুলো আমি আবার আলোচনা করছি যে কি বিষয় নিয়ে আমি আলোচনা করেছি তোমাদের মাঝে। দেখো, প্রাচীন বাংলা আর্থ-সামাজিক অবস্থান বিবরণ দাও। এখানে তোমাদের আমি ভূমিকা নিয়ে আলোচনা করেছি। তো এখানে প্রাচীন বাংলা যে আর্থ-সামাজিক অবস্থান, এই সময় অবস্থানটা কেমন ছিল? ক নাম্বারে যেটা প্রাচীন বাংলা অর্থনৈতিক অবস্থান, এখানে আমরা দেখব অর্থনৈতিক অবস্থানটা কেমন ছিল। তো দেখো অর্থনৈতিক অবস্থানটা এখানে কেমন ছিল, কি কি ছিল অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে। দেখো এখানে কৃষি অবস্থান, অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে সর্বপ্রথম কি ছিল? কৃষি অবস্থান। তারপরে কি ছিল? শিল্প। শিল্পগুলো কি কি ছিল আমি কিন্তু ভিতরে কিন্তু জাস্ট তোমাদের কিন্তু আলোচনা
করে দিয়েছি, জাস্ট আমি এখন শুধু তোমাদের এই শিরোনামগুলো বলছি। এখন দেখো, যারা লিখতে পেরেছো তো অনেক ভালো, আর যারা লিখতে পারোনি, আজকে আমি এখন তোমাদের আবার শিরোনামগুলো বলে দিচ্ছি, তারা চট করে তোমরা লিখে ফেলো। 3 নম্বরে দেখো, 3 নম্বরে আছে কি বাণিজ্য। 4 নম্বরে দেখো যে বাণিজ্য, 3 নম্বরের পয়েন্ট আছে বাণিজ্য, আর 4 নম্বরে আছে অভ্যন্তরীণ বাণিজ্য। এর মধ্যে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য আর একটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য। তারপর দেখো খ নম্বরে অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করলাম। 2 নম্বরে খ নম্বরে দেখো সামাজিক অবস্থান। এই সময় সামাজিক অবস্থানটা কেমন ছিল। সামাজিক অবস্থানের মধ্যে ছিল কি নারীর মর্যাদা। ক নম্বরে নারীদের মর্যাদা কেমন দেওয়া হয়েছে, নারীদের অধিকার কেমন দেওয়া হয়েছে, নারীরা কি কি জিনিস করতে পারবে, কি কাজ করতে পারবে, কি করতে পারবে না, এই সমস্ত জিনিস নিয়ে এখানে আলোচনা করা হয়েছিল। তারপর দেখো শিক্ষা ব্যবস্থা। ওই সময় শিক্ষা ব্যবস্থাটা কেমন ছিল। এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি অনেক কিছু কিন্তু তোমাদের আলোচনা করে ফেলেছি। এই জিনিসগুলো একটু খেয়াল রেখে তোমরা আরো সুন্দর করে সাজিয়ে লেখার চেষ্টা করবে। তারপর দেখো 3 নম্বরে আছে করোনো পথা। তারপর 4 নম্বর পয়েন্টটা খেয়াল করো বিনোদন। ওই সময় বিনোদনগুলো কি কি ছিল, বিনোদনের মধ্যে কি খেলাগুলো ছিল, নৌকাবাজ ছিল, কৌতুক ছিল এবং আরো অনেক কিছু তাদের বিনোদনের মাধ্যম ছিল। এই বিনোদন মাধ্যমগুলো কি কি ছিল সেই বিষয়গুলো তোমরা খেয়াল করে লেখার চেষ্টা করো। তারপর দেখো 5 নম্বরের যে পয়েন্টের কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে আবাসস্থল। এবং আবাসস্থলটা কি, এই সময় কিন্তু নদীমাতৃক ছিল এবং তারা কি করেছে, নদী পথে তারা যোগাযোগ করেছে এবং তাদের বসত বাড়িটা কিন্তু নদীর ধারেই কিন্তু গড়ে উঠেছে। তো আবাসস্থলটা সম্পর্কে কিন্তু আমি এভাবে অনেক কিছু কিন্তু বলেছি। আবাসস্থলটা এভাবে তোমরা আলোচনা করবে। তারপর 6 নম্বরের প্রশ্ন চলে আসো, পয়েন্টে চলে আসো খাদ্য। ওই সময় তাদের প্রধান খাদ্য কি ছিল, ভাত, মাছ, মাংস, শাক সবজি, দুধ, এই সমস্ত জিনিস কিন্তু তাদেরকে প্রধান কিন্তু খাদ্য ছিল, তাই না? মনে আছে তোমাদের কি বিষয় ভিতরে কি আলোচনা করেছিলাম? এইভাবে তোমরা একটু একটু করে মনে রাখবে এবং একটু একটু করে এইভাবে লেখার চেষ্টা করবে এবং সহজ ভাষা দিয়ে তোমরা লিখবে। তারপর কি নৈতিক জীবন। আমি তোমাদের কিন্তু কঠিন ভাষা দিয়ে কথা বলছি না, এমন যতটুকু সম্ভব যে সহজ ভাষায় যেন লিখতে পারো এবং সহজ ভাষায় যেন মনে রাখতে পারো, এজন্য আমি তোমাদের সহজভাবে কথাগুলো আমি বলছি। তারপর সর্বশেষে উপসংখ্যাটা আমি টেনেছি। তো যাই হোক, তোমাদের এই প্রশ্নটা আমি তোমাদের এইভাবে আলোচনা করেছি। তো তোমরা সবাই বাসায় বসে তোমরা এই প্রশ্নটা লিখে ফেলবে এবং এর মধ্যে যদি তোমরা মনে করো যে আরো কিছু পয়েন্ট তোমরা দিবে, সংযোগ করতে পারো, তাতে কোনো বাধা নেই। তোমরা সংযোগ করে আরো যদি প্রশ্নটা যদি বড় করে লিখতে চাও লিখতে পারবে, কিন্তু সর্বনিম্ন কিন্তু তোমাদের এই পয়েন্টগুলো কিন্তু রাখতেই হবে। এর নিচে কিন্তু তোমাদের কিন্তু লেখা যাবে না। তো এই জিনিসগুলো তোমরা সুন্দরভাবে মাথায় রেখে সুন্দরভাবে গুছিয়ে বাসায় বসে তোমরা সবাই, আমি কিন্তু বলেছি সবাই কিন্তু দেখে দেখে প্রয়োজন হলে তোমরা বাসায় লিখে তোমরা শেষ করে ফেলবে। তো আজকে আমি আর তোমাদের বেশি প্রশ্ন আর বাড়াতে চাচ্ছি না, যেহেতু আজকে রচনামূলক প্রশ্ন একটা বড় প্রশ্ন পড়ে ফেলেছি। তো পরবর্তী ক্লাসে আজকে তোমাদের আমি প্রথম অধ্যায়ের রচনামূলক আমি কিছু প্রশ্ন আমি আরো পড়াবো প্রথম অধ্যায়, যদিও সংক্ষিপ্ত প্রশ্নগুলো শেষ করে দিয়েছি। তো রচনামূলক প্রশ্ন নিয়ে আরো কিছু পয়েন্ট প্রথম অধ্যায় নিয়ে আমি তোমাদের আলোচনা করব। তো সেই মুহূর্তে তোমরা বাসায় যেটুকু পড়িয়েছি এইটুকু তোমরা বাসায় বসে পড়ার চেষ্টা করো। তো পরবর্তীতে ক্লাসগুলো তোমরা দেখো, ক্লাসগুলোতে জয়েন করো। তো আমি তোমাদের একটু একটু করেই পড়াচ্ছি, যে যেন তোমাদের বেশির জন্য চাপ না যেন না লাগে, তোমাদের কিন্তু সহজের জন্য পড়াগুলো প্রতিদিনের পড়াটার জন্য প্রতিদিন কমপ্লিট করতে পারো। তো যখন যে পড়াটা আমি পড়াচ্ছি তোমরা সঙ্গে সঙ্গেই পড়াটা খাতায় উঠিয়ে তোমরা পড়াটা কমপ্লিট করে ফেলবে। আজকে আমি তোমাদের এখানে ক্লাস শেষ করব এবং ক্লাস শেষ করার আগে একটা কথা বলছি, তোমাদের সুস্থ থেকে ঘরে থেকে তোমাদের নিরাপদে বাসায় থেকে তোমরা পড়াগুলো শেষ করে ফেলবে। আর তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আজকে আমি ক্লাস এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।